নমস্কার। আমি অনিন্দ। আমি নতুন ইউটিউব চ্যানেল খুললাম এবং তার একটা প্রথম ভিডিও, এবং ইউটিউব চ্যানেলটা বা এই চ্যানেলটা পার্টিকুলার, ইউটিউব কথাটা ভুল বলছি আমি, মানে এই চ্যানেল একটা খুললাম আমি আর কি, যেখানে কিছু ভিডিও আমি রেগুলার বেসিকে আপলোড করব এবং যেটা পুরোটাই রিলেটেড থাকবে টু হুইলার নিয়ে। যার যেটা প্রশ্ন আছে আমি নিচে ফোন নাম্বার দিয়ে দেবো, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ কলিং করতে পারো। যারা বাংলাদেশে বা অন্য কোথাও থাকো, তাদের যদি কিছু জানবার থাকে তারা আমাকে হোয়াটসঅ্যাপ কলিং করতে পারো। আমি যে ফোন নাম্বার দিয়ে দেবো ওটাতে তোমরা কলও করতে পারো। ওকে, যে কোনো টাইম। আমি যদি বিজি থাকি তো সেটা আলাদা বিষয়, বাট তোমরা এগুলো আমি অ্যাভেলেবেল করে দেবো। আমি যতটুকু জানি টু হুইলার রিলেটেড সেটুকু আমি তোমাদেরকে বলে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আস্তে আস্তে সবটাই বলবো, সবে তো শুরু আজকে। তো আমি না এটা যা বলতে চলেছি তোমাদেরকে বা আপনাদেরকে টু হুইলার রিলেটেড বিষয়গুলো নিয়ে, সবটাই একটা অনেকটা স্টাডির মতন, পড়াশোনার মতন আর কি ব্যাপারটা। পড়াশোনার মধ্যে থেকে থেকে আমরা শিখব। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে আমি শেখাবো। তো প্রথম কথা হচ্ছে, এখন মার্কেটে রানিং চলে হচ্ছে BS6 গাড়ি। আগে চলতো মানে কিছু দিনের জন্য চলেছিল হচ্ছে BS4 মডেল। BS4 মডেল চলেছিল হার্ডলি 1-1.5 বছরের জন্য চলেছিল। তারপর হঠাৎ করে গভর্নমেন্ট থেকে একটা রেগুলেশন দিয়ে দেয় যে BS6 আনতেই হবে। তো সেই জন্য বড় বড় কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো বাইক বানায়, ইয়ামা, হন্ডা এটসেট্রা, এরা একটা বিশাল ধাক্কার মুখে পড়েছিল। ফিনান্সিয়াল লস একটা হয়েছিল এদের, কারণ এরা হিউজ ডিসকাউন্টে BS4 গাড়িগুলোকে কুইক বার করে দিয়েছিল, দিয়ে এরা নতুন করে আবার BS6 গাড়ির পেছনে এরা সময় দিয়েছিল। তো তার আগে যেটা ছিল 2016-17 আগে, তারা টানা ছিল হচ্ছে BS3। তার আগে যেটা ছিল সেটা হচ্ছে BS2। তার আগে যেটা ছিল সেটা BS1। এবার এখানে প্রথম জিনিস জানতে হবে, BS6 এটা কি মানে, BS4 এটার কি মানে। এগুলো আমি BS6-এর সম্বন্ধে বলে দিই। BS6 যে বিষয়টা আছে, অনেকে জানে BS6 মানে আমার ইঞ্জিনটা BS6। আচ্ছা, BS6 তাহলে আর মানে কি আছে? BS6 মানে ইঞ্জিন, আমার BS6 আছে, আমার ইঞ্জিনে মাইলেজ বেশি হবে, আমার ইঞ্জিনে, আমার গাড়িতে প্রচণ্ড মাইলেজ বাড়বে। BS6 গাড়িতে FI থাকে, ফুয়েল ইঞ্জেক্টর থাকে, ব্যাস এটসেট্রা। এর থেকে বেশি কিন্তু আপনি কারো কাছ থেকে শুনতে পাবেন না। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলছি, এটা অনেকেই আপনাকে বলবে না। যারা একমাত্র জানে প্রপার তারাই আপনাকে বলবে, BS6 গাড়ি মানে যে শুধু ইঞ্জিনটাই BS6 তা কিন্তু নয়। গোটা গাড়িটাই হলো BS6 মডেল, ভারত স্টেজ 6 জেনারেশন। এবারে BS6-এ কী এমন আছে, BS4-এ কী ছিল, BS3-তেই বা কী ছিল? ব্যাপার হচ্ছে ইঞ্জিন এমিশন কন্ট্রোল। এমিশন মানে কি, আমাদের সাইলেন্সার পাইপ দিয়ে যে ধোঁয়াটা বেরোয়, যে এক্সস্ট যেটা বেরোয়, সেই এক্সস্টের উৎপত্তিস্থল হচ্ছে ইঞ্জিনে পেট্রোল অথবা ডিজেল অ্যান্ড এয়ার। মানে ধরে নিন সেখানে 90%, অ্যাজ আ এক্সাম্পল, 90% এয়ার, 10% সেই মিক্সচার মানে ফিউয়েলটা, এই দুটো মিক্স হয়ে গিয়ে যে বার্নড হয়, দ্যাট ইজ কল্ড এমিশন। সেটাকে আমরা এমিশন বলছি। সেই এমিশনটাকে আমরা কন্ট্রোল করছি কী দিয়ে না, BS6 দিয়ে। এবার BS6 ইঞ্জিন যখনই এমিশন কন্ট্রোল করতে গেল, মানে কার্বন পার্সেন্টেজকে যখন কমাতে গেল সরকার থেকে, তখন পেট্রোল পোড়ালে যে লেভেলের কার্বন উৎপন্ন হতো, পিওর পেট্রোল পোড়ালে, তার সাথে কি করা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, তার সাথে ইথানল মিক্স করে দিল। ইথানল যখন প্রথম মিক্স করতে শুরু করে ইন্ডিয়া গভর্নমেন্ট, তখন প্রথমে বলা হয়েছিল যে 10% করে মেশানো হবে। আজকে সেটা 15%-এ চলে এসছে। এবার ইথানল কিন্তু টাইপ অফ ইথানল অ্যালকোহলই, ইথাইল অ্যালকোহল যেটাকে বলে সেটা। কিন্তু ইথানল তো ফুড গ্রেডেডও হয়, কিন্তু এই ইথানল ফুড গ্রেডেড নয়, যে ইথানলটা পেট্রোলে মিক্স করা হয়। তার কারণ হচ্ছে এগুলো রিফাইন করা হয়, র্যান্ডামলি রিফাইন করে 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 লাস্ট যে স্টেজটা হয়, যেটাকে লাস্ট যে স্টেজটা যেটা আসে, সেটাতে ইথানল মানে সেটাতে তখন ফুড গ্রেডেড আসে, কিন্তু এটা তো ফুড গ্রেডেড নয়। এই ইথানলটা তখন পেট্রোলের সাথে মিক্স করা হয়, এবং মিক্স যখন করা হয় তো ভালোভাবে মিক্স করা হয়। তার ফলে কি হয়ে যায়, পেট্রোলের 90% পেট্রোল, 85% পেট্রোল আছে, আর 15% আছে ইথানল আছে। ইথানলের আবার চরম বন্ধু হচ্ছে জল।
কারণ ইথানল যদি একটু জলের সংলগ্ন যদি পেয়ে যায় কোনো কারণে, যদি জল একটু পেয়ে যায় না, ও কিন্তু আস্তে 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 নিজেও জল হতে থাকে, প্রথম কথা। যার জন্য দেখবেন BS6 গাড়িতে একটু জল, ট্যাঙ্কিতে জল চলে আসার একটা চান্স আছে। এবার ট্যাঙ্কিতে জলটা আসে, আমি সব মানে এটা BS6 বোঝাচ্ছি বলে বা BS6 কথাটা প্রথমে শুরু করলাম বলে আমি এটা বলে দিচ্ছি, এটা বেসিক জিনিস। এবারে কী হয়, কার্বন পার্সেন্টেজটাকে কমানোর জন্য তার মানে কী দাঁড়াচ্ছে, আমি 85% চলতি কথায় পাতি কথায় একদম বাচ্চাদের মতন বুঝে জিনিসটা বলে দিই আপনাকে। তো 85% আমি তো কার্বন কমিয়েই দিয়েছি, যেখানে আমার 100% কার্বন তৈরি হতো। অ্যাজ এ এক্সাম্পল, 85% তো কার্বন নয়, পেট্রোল পোড়ালেই যে 100% কার্বন তৈরি হতো না, যেটুকু কার্বন তৈরি হতো সেটাকে যদি আপনি 100% ধরেন, তাহলে আমি অলরেডি 15% কমিয়ে দিয়েছি, কারণ সেখানে ইথানল ঢুকিয়ে দিয়েছি। এবার ইথানলটা কী থেকে তৈরি হয়? ইথানল তৈরি হয় আখের ছিবড়া থেকে। আমরা যে আখ খাই, যখন আখটাকে পেশার পরে তো রসটা বেরিয়ে যায়, তা সেই আখের ছিবড়াটা কোথায় যাবে? আখের ছিবড়াটাকে তো ফেলে দেওয়া হয়। কিন্তু কী করেছিল এই ইন্ডাস্ট্রিগুলো, এই আখের ছিবড়া আগে অল্প পরিমাণে তৈরি হতো, ইথাইল অ্যালকোহল আগে ইউজ হতো অল্প পরিমাণে, জাস্ট অ্যালকোহল, কিন্তু এখন পেট্রোলের সাথে মিক্স হচ্ছে, মানে তাও আবার 15%। তো তার ফলে কী হচ্ছে, হিউজ ডিম্যান্ড। তো আরও মানে আখ ইন্ডাস্ট্রি এখন খুব হাই, সুগার ইন্ডাস্ট্রি, আখ ইন্ডাস্ট্রি মানে সুগার, চিনির ইন্ডাস্ট্রি এখন খুব হাই। এর ফলে কি, ফুড গ্রেডের আইটেম, তো ফুড গ্রেডের আইটেম পড়লে কত কার্বন তৈরি হবে? এটা তো পেট্রোলিয়াম প্রোডাক্ট নয়, বা এটা তো কয়লা নয়, আমি তো কয়লা পোড়াচ্ছি না। তো বিষয়টা হয়ে গেল কোথায়, এখানেও কার্বন এমিশন কন্ট্রোল করে ফেললো, কার্বনের মাত্রাকে কমিয়ে দিল, ইথানলকে পাঞ্চ করে অনেকটা পার্সেন্টেজ। এবার সেকেন্ড হচ্ছে, আমি প্রথমে কি বললাম, গোটা গাড়িটাই BS6। তার মানে দাঁড়াচ্ছে গাড়িতে কী কী থাকে, ইঞ্জিন যে মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে কাস্টিং মেটেরিয়াল দিয়ে তৈরি হয় হচ্ছে ইঞ্জিন। প্লাস্টিক আছে তার মধ্যে, ফাইবার আর প্লাস্টিক ফাইবার একই, তো যাই হোক ফাইবার অথবা প্লাস্টিক আছে তার মধ্যে, রাবার আছে, পিওর কাস্ট আয়রন আছে বা পিওর আয়রন লোহা আছে, অ্যালুমিনিয়াম আছে, সব কিছু আছে, তামা আছে, আপনার সিট কভার যেটা ইউজ করেন সেটা কটনের কাপড়ের, সবটাই দেখছে। সিট কভারটা বাদ দিয়ে বলি আপনাকে, গোটা গাড়িতে যে কটা পার্টস আছে আপনি লক্ষ্য করে দেখবেন, সে কটা পার্টস বানাতে গেলে কিন্তু কার্বন লাগে। কখনো কখনো হয়তো এমনও প্রিমিয়াম কোয়ালিটির সিট কভার আছে যেটা বানাতে গেলে কিন্তু কার্বন লেগে থাকে। যদি ধরে নিন না যে সিট কভারও আমার কার্বন মেটেরিয়াল দিয়ে বা কার্বন দিয়ে তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তাহলে দেখতে পাবেন আপনি টোটাল গাড়িতে যা যা পার্টস আছে সবই কার্বন রিলেটেড, প্রত্যেক কটাতে কার্বনের মাত্রা কমানো হয়েছে। মানে কি, অ্যাজ এক্সাম্পল আপনাকে বলি বা আপনাদের বলি, ধরুন একটা প্লাস্টিক, একটা বডি পার্টস, সেটা তৈরি করতে দেখা যাচ্ছে আমার আগে সরকার থেকে যেটা বলে দিয়েছিল যে এখানে 15 থেকে 20% কার্বন তুমি ইউজ করতে পারবে। এটা অ্যাজ এক্সাম্পল BS4 এর কথা বলছি আমি, অ্যাজ এক্সাম্পল। সেখানে কি করলো সরকার, মানে আমাদের আমাদের গভর্নমেন্ট সেটাকে কন্ট্রোল করে নামিয়ে নিয়ে চলে এলো, তুমি 7 থেকে 12% ইউজ করবে। এবার কিছু কোম্পানি কী করলো, ওই 7%টাকে ধরে নিল, কিছু কোম্পানি কী করলো 12% না ধরে ওটাকে 11% ধরে নিল। মানে রেঞ্জ তো দেওয়া আছে না, 7 থেকে 12% তুমি কার্বন ইউজ করতে পারবে। তো কেউ ধরলো 7, কেউ ধরলো 8, কেউ ধরলো 9, কেউ ধরলো 10, কেউ ধরলো 11। এবার এখানে ব্যাপারটা হচ্ছে, যে ধরুন 11 ধরেছে, তার মানে তুলনামূলক দেখতে গেলে 7-এর থেকে বেশি কার্বন 11%-এ আছে। তো যার 11%-এ রয়েছে, যে 11% কার্বনটাকে অ্যাকসেপ্ট করেছে সরকারের তরফ থেকে বা ওই সিস্টেমটাকে, তো ন্যাচারালি তার যখন মেটেরিয়ালে যখন কার্বনের মাত্রা যখন 11% আছে, অ্যাজ ফর সবটাই কিন্তু আমি এক্সাম্পলে বলছি আপনাদের বোঝার জন্য, ন্যাচারালি তার মেটেরিয়াল কিন্তু স্ট্রং। আর যে 7%টাকে ধরে আছে তার মেটেরিয়াল কিন্তু তুলনামূলক অনেকটাই কিন্তু ভঙ্গুর, ব্রেকেবল, মানে ভেঙে যায়। যার জন্য আপনি দেখবেন কাওয়াসাকির যে টপ মডেল আছে বা হার্লে ডেভিডসনের যে টপ ব্র্যান্ড, মানে টপ যে মডেলগুলো আছে, এদের দেখবেন পড়ে গেলে বা গাড়ি আছাড় খেলেও দেখবেন স্ক্র্যাচ হওয়া ছাড়া চট করে কিন্তু ভাঙে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে কিন্তু এটাই। কিন্তু আপনি অনেক দেখবেন, অনেক ব্র্যান্ড দেখবেন আছে, আমি সবটা নাম বললে অসুবিধা আছে, এগুলো বোঝেন, যেগুলো আছে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড, তাদের দেখবেন একটু পড়ে গেলেই হ্যান্ডেলটা বেঁকে যায়, একটু পড়ে গেলেই ফাইবারটা ভেঙে যাবে, ফাইবারটার নব ছোটো ছোটো যে পিন থাকে ভেঙে গেল। কিন্তু যদি দেখবেন আপনার জার্মান বেসড যে কোম্পানি, যেগুলো আমাদের নাগালের মধ্যে, যেগুলো আমরা রেগুলার বেসিকে ইউজ করে যাচ্ছি, আমি নাম ধরেই বলে দিই, যা হওয়ার হবে, ছাড়ুন, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। যেমন ধরুন হিরো, বাজাজ, এগুলো তো ইন্ডিয়ান ব্র্যান্ড। এদের যখন আপনি কার্বন পার্সেন্টেজকে 7% হচ্ছে, ন্যাচারালি আপনার খরচাও কমে যাচ্ছে, ন্যাচারালি আপনার গাড়ির দামও কমে যাচ্ছে।
ন্যাচারালি যদি আপনি দেখতে চান তাহলে আপনার কিন্তু গাড়িরও যে বিল্ড কোয়ালিটি সেটাও কিন্তু ডাউন হচ্ছে। আর যারা 11 বা 12%টাকে ধরছে বা যারা বেশিটাকে ধরছে তাদের দেখবেন স্পেয়ার পার্টসের দাম বেশি হয়। হবেই স্বাভাবিক, কারণ সে তো বেশিটা ধরেছে, কারণ তাদের ইনভেস্টমেন্ট বেশি হয়েছে, সে কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে দিচ্ছে। যেমন জার্মান বেস যে ব্র্যান্ডগুলো আছে, যেমন আমাদের নাগালের মধ্যে হন্ডা, ইয়ামা, সুজুকি, এদের স্পেয়ার পার্টসগুলো দেখবেন, মানে আপনার ফাইবার পার্টসের কথা বলছি, তুলনামূলকভাবে কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের থেকে অনেক বেশি স্ট্রং। তার কারণ হচ্ছে এটাই। এবারে কী হচ্ছে, এই টোটাল গাড়ির শুরু থেকে শেষ অবধি গাড়িটা যখন আপনি রিসাইকেলে দিয়ে দিচ্ছেন বা পাতি বাংলা কথায় যে আপনি কাঁটাইতে যখন দিয়ে দিচ্ছেন, তখন কী হচ্ছে, এটা কী করে, আপনি বলতেই পারেন যে এরা তো রিসাইকেল করবে, টায়ারটা বিক্রি হবে, চ্যাসিসটা অন্য কোথাও বিক্রি হবে, সবই বিক্রি হবে, কিন্তু একটা সময়তে গিয়ে কী হবে, একটা সময়তে গিয়ে কিন্তু লোহাটা আগুনে গলবে, প্লাস্টিকটাও কিন্তু আগুনে গলবে। বিক্রি তো হবে। আমার গাড়ির পার্টস ভালো ছিল, 16 বছর বয়স হয়ে গেছে, বেচে দিয়েছি, কাটাইতে দিয়ে দিয়েছি। কাটাইওয়ালা কী করবে, কাটাইওয়ালা কী করবে, পুড়িয়ে দেবে না, পোড়াবে না। কাটাইওয়ালা যে ভালো মালগুলো আছে খুলবে, খুলে ডিসপ্লে করে রেখে দেবে, যার দরকার আছে সে ওটা নিয়ে আবার তার ইয়েতে লাগিয়ে দেবে। এবার এরকম করতে করতে তো ভাঙবে, চুরবে, তো সেইটা গিয়ে শেষ পরিণতি কী হবে, শেষ পরিণতি তো হবে আগুনে জ্বলা। তো প্লাস্টিকও তো আগুনে জ্বলবে, রাবারও তো আগুনে জ্বলবে, সবই তো আগুনে জ্বলবে, কারণ আপনার টায়ারের মধ্যে তো মানে তার আছে, তারটা তো লোহা। তো সেই কারণের জন্য কী হচ্ছে, যখন জ্বলবে এটা, তার মানে আমি কার্বন কম দিয়েছি, তাই আমার এমিশনও কম হবে, মানে পলিউশন, দূষণ, সেটাও তো কম হবে আমার, তাই না? তো ব্যাপারটা এটাই। তো BS6 মানে শুধু ইঞ্জিন BS6 তা নয়, গোটা গাড়িটাই BS6। এটা প্রথম জিনিস বলে দিলাম আপনাকে। আর একটা কথা বলে দিই, যদি আমার কোথাও ভুল হয়, হতে পারে আমি ভুল বললাম কিছু, দয়া করে মানে বাজে ল্যাঙ্গুয়েজ এগুলো ইউজ করবেন না। এগুলো ইউজ করলে মানে আপনাদেরই খারাপ, আমার কি আছে, আমি কোনোটা দেখবো না। শুধু এটাই আশ্বাস, আমার বলার আর কি, যে যদি দেখেন যে আমি কিছু ভুল বলছি, হতেই পারে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা আমাকে ফোন করে বলবেন যে ভাই এটা তুমি ভুল বলেছো, এটা না এইটা, ওকে। ওটা হতেই পারে, আমি যে সব ঠিক বলছি তা একদমই নয়। আই এম নট আ টিচার, আমি টিচার নই যে আমি সব ঠিক বলবো, আর টিচার মানেই যে সে ঠিক বলবে, বাদ বাকি কিচ্ছু না। আমি কেউ নই, আমি নর্মালি আপনাদেরকে একটা অ্যাডভাইস দেওয়ার জন্য, আমার নিজের যা আসে সময়টাও তো আমার কাটবে, ব্যাস, এই আর কিছুর জন্য নয় এই ভিডিওগুলো করা বা ভিডিও যেটা করছি আমি। তো বোঝাই গেল বিষয়টা। তো BS6 মানে কিন্তু গোটা গাড়িটাই BS6, নট অনলি দ্য ইঞ্জিন শুধু যে BS6 তা একদমই নয়, ইঞ্জিন সহ টোটাল গাড়িটাই হচ্ছে BS6। আপনার আয়নাতে যে, আপনার মিরারে যে কাঁচটা লাগানো আছে, আপনার যে মিরারের যে সেটটা, সেটাও BS6। কারণ BS6-এ যে মানে যে পলিসি আছে, কতটা কার্বন থাকবে, কতটা এটা মানে ম্যাঙ্গানিজ থাকবে, কত যা আছে সব কিছুটা মেনে এরা চলছে, এবং সব কিছুর মাত্রা কিন্তু কম, BS4-এর থেকে কম, আবার BS4-এ কিন্তু BS3-এর থেকে কম। যার জন্য আমি লক্ষ্য করে দেখবেন BS3 মডেলের গাড়ি আপনারা নিজেরাই বলেন, আগেকার দিনে স্প্লেন্ডার, বাবারে বাবা কী ব্যাপার, এখনও তাগড়াই মডেল, কেন? তার কারণ হচ্ছে এইটাই। কিন্তু দেখবেন আপনারা অনেকে যেটা রেগুলার ফেস করছেন, সেটা হচ্ছে যে এখনের যে BS6 গাড়িগুলো তাতে জান নেই। তার কারণ হচ্ছে, প্রথম, একই মডেলের গাড়ি তো মার্কেটে অনেক আছে, BS6-এও তো বেরিয়েছে একই মডেলের গাড়ি। যেমন অ্যাজ এক্সাম্পল এক্সট্রিম আগে ছিল, এক্সট্রিম এখনও BS6-এও আছে, কিন্তু আপনি আগেরটার সাথে এখন এটা যদি ম্যাচ করতে যান না, আকাশ পাতাল ডিফারেন্স আছে, শুধু ইঞ্জিনে নয়, গোটা বডিতে, ঠিক আছে? আপনি দেখবেন টায়ার আগেকার দিনে, মানে আমি বলছি BS4 অবধি, 2018-19 সাল অবধি টায়ারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল, তার আগে তো আরও ভালো ছিল, ক্ষয় তো কম, এসব যাই হোক ব্যাপার ছিল। কিন্তু এখনের টায়ার দেখবেন আর কোয়ালিটি ভালো নেই, খানিকটা মানে 12, 14, 15 হাজার কিলোমিটার যারা রাফ চালায় তাদের তো 10-12 হাজার কিলোমিটার পরেই টায়ারটা শেষ হয়। তা আপনি একটা জিনিস দেখুন, টায়ার ভালো করে লক্ষ্য করে দেখবেন, টায়ারের যে মিডল পোর্শনটা, এটা যদি টায়ার হয়, এর যে মিডল পোর্শনটা আছে, এই মিডল পোর্শনটা দেখবেন ক্ষয়ে যায়। তার কারণ কী আছে? তার কারণ আমি পরে আপনাকে বলবো, এর কারণ আছে। তো যাই হোক, তাড়াতাড়ি যে ক্ষয়ে যাচ্ছে এটা কেন? কারণ টায়ারেও তো কার্বন আছে, তো কার্বনটা কম আছে বলে ক্ষয়ছে বেশি, ব্যাপারটা এটাই। তা আপনাকে পকেটে পয়সা খরচা করে বেশি কিনতে হচ্ছে, কারণ আপনি তো কম চালাতে পারবেন না, আপনার তো কাজের গাড়ি, ব্যাপারটা হচ্ছে এটা। এবার আপনাকে আপনাদের প্রথম একটা জিনিস বলি, প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে বলে দেবো। প্রথম জিনিসটা যেটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে 4 স্ট্রোক, এখন সব ইঞ্জিন কিন্তু 4 স্ট্রোক। 4 স্ট্রোক মানে হচ্ছে একটা ইঞ্জিন যখন চলে, এবং হাতটা ধরে নিন পিস্টন,
যদি এটা আমার হাতটা যদি পিস্টন হয়, তাহলে আপনি যখন গাড়ি স্টার্ট করছেন তখন ইঞ্জিনটা কী হয়, এই আর এই, এই আর এই, এই আর এই, এটা এই স্টাইলে কিন্তু পিস্টনটা আপ ডাউন করে। পিস্টন একবার ওঠে একবার নামে, আরেকবার ওঠে আরেকবার নামে, দ্যাট ইজ কল্ড 4 স্ট্রোক। আরও ভেঙে বলে দিচ্ছি, 4টে স্ট্রোকে 4টে নাম হয়: সাকশন, কম্প্রেশন, এক্সপ্যানশন অ্যান্ড এক্সজস্ট। এই 4টে। সাকশন মিনস, সব ভেঙে বলছি, সাকশন মানে হলো এই যে টানছি আমরা যখন কোল্ড ড্রিঙ্কস খাই, দ্যাট ইজ কল্ড সাকশন। যখন আপনি স্টার্ট করছেন গাড়ি তখনও সাক করছে। সাক যখন করে তখন ইঞ্জিনের ওপর সাইডে দুটো ভাল্ব থাকে, সেই ভাল্বের ওপর ভাল্বটাকে কন্ট্রোল করার জন্য ক্যামশ্যাফট থাকে, ক্যামশ্যাফটটাকে কন্ট্রোল করার জন্য রকার থাকে, এবং টোটাল সেটটাকে মানে এই কখন ক্যামশ্যাফট ভাল্বকে খুলবে সেটা জানায় কাকে, মানে ক্যামশ্যাফট কখন খুলবে, ক্যামশ্যাফট ভাল্বকে কখন খুলবে না খুলবে সেটা পুরোটাই নিয়ন্ত্রণ হয় হচ্ছে টাইমিং চেন দিয়ে, যে টাইমিং চেনটা নিচে ইঞ্জিনের নিচের সাইডে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে কানেক্টেড থাকে। সব বলবো পরে, বোঝানোর জন্য বলতে হচ্ছে বলে তাই বলছি, নাহলে ভেঙে ভেঙে সব বুঝিয়ে দেবো। তো যাই হোক, তো সাকশন, ইঞ্জিন যখন সাক করে তখন দুটো দেখবেন ম্যাক্সিমাম গাড়িতে 2 ভাল্ব থাকে, আর একটু কস্টলি যে গাড়ি বা অনেক গাড়িতেই এখন 4 ভাল্ব ইঞ্জিন থাকে। 4 ভাল্ব আর 2 ভাল্ব। 3 ভাল্ব বিষয় আলাদা, পরে বোঝাবো। 2 ভাল্বের আমি 2 ভাল্ব দিয়ে বোঝাচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। 4 ভাল্বটা একই জিনিস, যেটা 1 সেটাই 2, যেটা এদিকে 2 সেটা ওদিকে, মানে এই 2 ভাল্ব যদি হয় তাহলে এদিকে 1 মানে ধরে নিন আরেকটা আছে, আর এদিকে 1 মানে ধরে নিন এদিকে আরেকটা ভাল্ব আছে, দ্যাট ইজ কল্ড 4 ভাল্ব। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়, এই 4 ভাল্ব। তো যখন আমরা সাকশন মিনস হচ্ছে ইনটেক, মানে এই দুটো যে ভাল্ব থাকে, দুটো ভাল্বের দুটো কাজ আছে। দুটো দেখবেন ভেতর থেকে, যদি কোনো আপনি আমি আপনাদেরকে এই গ্রুপেতে একটা ভিডিও দিয়ে দেবো, আপনারা নিজেরাও পেয়ে যাবেন, দেখবেন ওই ভাল্ব খোলে আর বন্ধ হয়, খোলে বন্ধ হয়। ভাল্ব নামে মানে খুললো, একটা গ্যাপ ক্রিয়েট হলো ওপর দিকে, সেম একই জিনিস হয়, দুটোই ভাল্ব খোলে। তো একটা ভাল্ব ইউজ হয় সাকশনের জন্য, আর একটা ভাল্ব ইউজ হয় হচ্ছে এক্সপ্যানশনের জন্য, মানে এক্সজস্টের জন্য। বললাম এক্সপ্যানশন, এক্সজস্টের জন্য। সাকশন যখন হয়, সাকশনে কী সাক হয়, কার্বোরেটর বা এফআই থেকে যে এয়ার ফুয়েল মিক্সচার যেটা আসছে, যেটা ইঞ্জিন চাইছে, সেটাকে ইঞ্জিন সাক করে নেয়, ঠিক আছে, সেটাকে ইঞ্জিন সাক করে নিচ্ছে। কার্বোরেটর ইঞ্জিন এটা খুব ভালোভাবে বোঝানো যায়, মানে আমিও কনফিউজ হয়ে যাচ্ছি কোথা থেকে বোঝাবো আর কি। তো যাই হোক, এটা আমি একটা করে আসছি, শুধু আগে ইঞ্জিনটা বলে দিই। তো যখন শুরু করছে, মানে সাকশন যখন হচ্ছে, তখন ইনটেক ভাল্ব বা ইনলেট যে ভাল্ব আছে, সেই ইনলেট ভাল্বটি তখন খোলে। ইনলেট ভাল্ব তখন খোলে, ইনলেট ভাল্ব যখন খোলে তখন এয়ার ফুয়েল মিক্সচার ইঞ্জিনের মধ্যে যেই মুহূর্তে চলে এলো, যখনই চলে আসে তখন পিস্টন কিন্তু নিচের দিকে নেমে আসে। ওকে, যখন নিচের দিকে নামে পিস্টন, নিচের দিকে নামা মানে সিলিন্ডারের ভেতরে ও একটা গ্যাপ ক্রিয়েট করে দেয়, কারণ যেটাকে ও টানলো সেটাকে তো রাখতে হবে। তো গ্যাপ যখনই ক্রিয়েট হয়ে গেল লোয়ার পোর্শনে, যখন চলে আসছে পিস্টনটা, এইবার পিস্টনের নেক্সট স্ট্রোক হচ্ছে সাকশন কম্প্রেশন, মানে এবার কম্প্রেসড করবে। তো যখন অ্যাট দ্য টাইম অফ কম্প্রেশন যে ভাল্বটা দিয়ে ঢুকেছিল এয়ার ফুয়েল মিক্সচারটা, সেটা বন্ধ হয়ে যায়। সেটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, এদিকে আমার এক্সস্টটা যখন বন্ধ আছে, তাহলে যখন এয়ার ফুয়েল মিক্সচারটাকে যখন চাপ দেয়, তখন কিন্তু সেই চাপে, মানে সেটা কিন্তু প্রচণ্ড প্রেশার হয়, একটা প্রচণ্ড যখন প্রেশার হয়ে যায়, তখন কিন্তু খুব শর্ট একটা এরিয়াতে ও চলে আসে। পিস্টন এই ওপরে যখন ওঠে তখন ওটা খুব সামান্য এরিয়াতে চলে আসে। যে মুহূর্তে পিস্টন ওপরে ওঠে, মানে সাকশন কম্প্রেশনের যে টপ মোশন, সেই টপ মোশনে যে মুহূর্তে যায়, সেই মুহূর্তে কিন্তু স্পার্ক প্লাগে একটা স্পার্ক হয়। স্পার্ক প্লাগে যখনই একটা স্পার্ক হয়ে যায় না, তখন কি হয়, ওই স্বল্প জায়গার মধ্যে এয়ার ফুয়েল মিক্সারটা আছে, পেট্রোল তো জানেন একটু আগুন দিলেই বিশাল আকৃতি ধারণ করে ফেলে। তো যে মুহূর্তে ওটা স্পার্ক প্লাগে যখন স্পার্ক হয়, তখন ওটা বার্ন হয়, বাস্ট হয়। যখনই বাস্ট হয়ে যায়, তখন কি হয়, পিস্টনটা অটোমেটিক্যালি নিচে চলে আসে। যে মুহূর্তে নিচে আসে, তখন ওই যে পেট্রোল আর এয়ারের যে মিক্সচার, সেটা যে পুড়লো বা বার্ন হলো, সেটা অনেকটা এরিয়া জুড়ে বার্ন হলো, দ্যাট ইজ কল্ড এক্সপ্যানশন, মানে পিস্টন নিচের দিকে নেমে এলো। এবার কি হলো,
যেটা পুড়ে গেল সেটা তো একটা পোড়া ধোঁয়া, ওটা তো কোনো কাজ দেবে না। তো সে এবার তাকে তো বার করতে হবে। তাকে কীভাবে বেরোবে? পিস্টন আবার একবার ওপর দিকে ওঠে। যে মুহূর্তে ওপর দিকে উঠবে সেই মুহূর্তে এক্সস্ট ভাল্বটি খুলে যায়। এক্সস্ট ভাল্ব যখন খুলে যায় তখন গোটা মিক্সচারটা যেটা বার্ন হলো সেটা এক্সস্ট দিয়ে আপনার বেরিয়ে যায়। এই হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন। 4 স্ট্রোক মানে হলো সাকশন, কম্প্রেশন, এক্সপ্যানশন, এক্সস্ট। এই 4টে স্ট্রোক মিলিয়ে হয় হচ্ছে 4 স্ট্রোক। কারণ এখন 2 স্ট্রোক আর কোনো গাড়িতে হয় না। 2 স্ট্রোক আগে হতো RX-100, সুজুকি সামুরাই, M80-র পুরোনো মডেল, এগুলো সব 4 স্ট্রোক ইঞ্জিন ছিল। 2 স্ট্রোক ইঞ্জিন ছিল RX-100, সামুরাই এগুলো। আগের যে বুলেট ছিল সেটাও 2 স্ট্রোক ইঞ্জিন ছিল। এবার 2 স্ট্রোক যখন কথাটা এলো, একটা ছোটো অংশে বলে দিই। 2 স্ট্রোকের কিন্তু পিক আপ 4 স্ট্রোকের থেকে কিন্তু অনেক হাই। কারণ আপনি দেখবেন লক্ষ্য করে, আপনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, সে ধরুন দেখা যাচ্ছে পালসার 150 অথবা হর্নেট, যেগুলো একটু স্পোর্টি বাইক, মানে খুব হাই পিক আপের বাইক, সেটা ধরুন আপনি নিয়ে যাচ্ছেন। আপনি দেখবেন RX-100 যদি এখন আপনার পাশ দিয়ে কেউ নিয়ে যায় না, তাকে ধরতে গেলে আপনার গায়ে একটু ঘাম আসবে, কষ্ট হবে আপনার তাকে ধরতে গেলে। তার কারণ ও 2 স্ট্রোক। কারণ ও যখন টানে, মানে 2 স্ট্রোক মিনস হচ্ছে সাকশন আর এক্সপ্যানশন। আর মানে দ্যাট ইজ সাকশনের সাথে, মানে যদি মনে করেন সাকশন, কম্প্রেশন, এক্সপ্যানশন, এক্সস্ট 4টে যদি স্ট্রোক থাকে, তো যখন সাকশন হয়ে যায় তখনই তার সাথে কম্প্রেশনটাও হয়। সাকশন, কম্প্রেশন, এক্সপ্যানশন, এক্সস্ট। 1-এর সাথে 3 যেটা আছে এক্সপ্যানশন, সাকশন আর এক্সপ্যানশন দুটো একসাথেই হয়। আবার কম্প্রেশন অ্যান্ড এক্সস্ট এই দুটো কিন্তু একই সাথে হয়, যার জন্য এটা 2 স্ট্রোক বলা হয়। তো যে ইঞ্জিন 2 স্ট্রোকে আছে তার পিক আপ তো বেশি হাই। আর এটা বা পিক আপের কথা যখন আসছে আমি সেটাও বলবো এক এক করে। এগুলো অ্যাকচুয়ালি চেন ওয়াইজ কানেক্টেড, তো শুধু ইঞ্জিনটা একবার বলে দিই পুরোটা, তারপর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি বাকিটা বোঝাবো। কারণ ভিডিও তো বেশি লেন্দি করা যাবে না, এক একটা ভিডিও মোটামুটি আমি ম্যাক্সিমাম আধ ঘন্টা মতন করে বানাবো। তো এই গোটা ভিডিওটাই হচ্ছে BS6 রিলেটেড এবং ইঞ্জিন রিলেটেড, যে কী কী জিনিস থাকে। খুব ছোট্ট করে আরেকবার আমি রিপিট করে দিই। 4টে স্ট্রোক হলো সাকশন, কম্প্রেশন, এক্সপ্যানশন অ্যান্ড এক্সস্ট। আপনার যে পিস্টনটা যেটা আপনি ইউজ করছেন, বা যে পিস্টনটা আপনার গাড়িতে যেটা রয়েছে, সেই পিস্টনটা দুটো পজিশন থাকে পিস্টনের। পিস্টনটা যার মধ্যে আছে সেটা হচ্ছে সিলিন্ডার, যেটা আপনি দেখতে পান, সিলিন্ডারটাই দেখতে পান, পিস্টন কিন্তু আপনি দেখতে পান না। পিস্টন দেখতে পান তখনই যখন আপনার গাড়ি ইঞ্জিন ওপেন করা হয়, তখন। আদারওয়াইজ কিন্তু আপনি পিস্টন দেখতে পাচ্ছেন না। শুধু পিস্টন কেন, ইঞ্জিনে কোনো পার্টসই আপনি দেখতে পাচ্ছেন না। মিডল যে মানে পিস্টনের যে পজিশন আছে না, আপনি যখন গাড়ি স্টার্ট করেন বা গাড়ি যখন স্টপ করেন, পিস্টন তো একটা পজিশনে গিয়ে স্টপ হয়, বা যখন এই স্ট্রোকগুলো যখন কমপ্লিট হয়, প্রত্যেকটা তো একটা পজিশনে গিয়ে তো স্ট্রোকগুলো হয়। সাকশন তো একটা পজিশনে গিয়ে হয়, কম্প্রেশনটাও তো একটা পজিশনে গিয়ে হয়। এই যে বারবার উঠছে, ইঞ্জিন কতটা উঠবে, ইঞ্জিন নয় মানে সিলিন্ডার, পিস্টনটা সিলিন্ডারের ভেতরে কতটা হাইটে উঠবে, যতটা লাস্ট হাইটে উঠবে তাকে বলা হয় TDC। TDC মানে হচ্ছে টপ ডেড সেন্টার। আর যখন নিচে নামে পিস্টন, তাহলে যেটা লাস্ট নিচে নামলো একটা পিস্টনের, যদি মিডল পোর্শন, যদি শুধু পিস্টনের মাথাটা মিডল পোর্শনে যদি একটা দাগ কেটে নেন, দ্যাট ইজ কল্ড BDC, মানে বটম ডেড সেন্টার। তাহলে কী হলো, TDC ওপরে থাকবে আর BDC এই রেঞ্জের মধ্যে আপনার পিস্টনটা ওঠানামা করে। এই TDC আর BDC এই লেন্থ যত বেশি হবে, আপনার গাড়ি তত টর্ক জেনারেট করবে। আর TDC আর BDCর মধ্যে গ্যাপ যত ছোট হবে, তত টর্ক কম জেনারেট করবে, কিন্তু পিক আপ শর্ট পিক আপ হবে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, বুলেট দেখবেন যখন যায়, স্পিড তুলতে দেখবেন আস্তে 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 টাইম লাগে। মানে আপনার পাশে যদি একটা পালসার 150cc যদি গাড়ি দাঁড়িয়ে থাকে, তাহলে এর 10 সেকেন্ডে 100 উঠে যাবে, 10 সেকেন্ডে 100 উঠে যাবে, কিন্তু বুলেটে উঠবে না। তার কারণ হচ্ছে TDC আর BDCটা অনেক হাই। TDC অনেক BDC হাইয়ের জন্য, আর ওর TDC বাজাজের TDC আর BDC কিন্তু ছোট।
তারপর তো ইঞ্জিনের আকৃতির ব্যাপার তো রয়েছে। তো টিডিসি আর বিডিসির জন্য কি হয়, মানে টপ ডেড সেন্টার আর বিডিসির জন্য, বটম ডেড সেন্টারের জন্য, যখন পালসার, প্রথম এক্সাম্পল বলছি, যখন পালসার বা যখন নর্মাল গাড়ি যখন সে হাঁপিয়ে যাবে না, তখন কিন্তু বুলেট তখনও ছুটে যাবে। টিডিসি আর বিডিসির ওপর টর্কটা ডিপেন্ড করে, একটু আগে বললাম টর্ক কী জিনিস। টর্ক হচ্ছে সেই জিনিস, টর্ক তো আপনারা রোজই জেনারেট করছেন, আপনাদের শরীরে তো আপনারা যে কাজকর্ম করছেন তাতেও আপনি টর্ক জেনারেট করছেন। টর্ক মিনস হচ্ছে আপনি তখন সাইকেল চালাচ্ছেন, আপনি যখন সাইকেল চালাচ্ছেন র্যান্ডামলি, আপনার সামনে একটা ব্রিজ এলো, ব্রিজে আপনি উঠছেন, আপনার সাইকেলের গতিবেগ ছিল 30 বেগেতেই যখন আপনি র্যান্ডামলি ওপর দিকে বলছি, বলো দুটোই ফাঁকা তো, ঠিক আছে। একটা ফুল ভর্তি আছে, ওই দুটো তারা দিয়ে দেবে, ঠিক আছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম টিডিসি বিডিসি, এবারে টর্ক, আপনি সাইকেল নিয়ে উঠছেন, সাইকেল নিয়ে যখন আপনি 30 বেগে যখন চালাচ্ছেন গাড়িটা, হঠাৎ আপনার সামনে একটা ব্রিজ এলো, সেই ব্রিজে আপনি ওই সমগতিবেগে সমান আপনার শরীরের যে প্রেশার ক্রিয়েট করছেন পায়েতে বা গোটা শরীরে, সবটাই আপনি সমানভাবে রেখে দিয়ে ব্রিজে যদি উঠতে যান, সেক্ষেত্রে দেখবেন আপনার কসরত বা পরিশ্রমটা আরও বেড়ে গেল, পায়ে আরও বেশি প্রেশার দিতে হচ্ছে, বিনিময়ে আপনার কি হচ্ছে, বিনিময়ে আপনার স্পিডটা কিন্তু কমে আসছে আস্তে আস্তে। তো কেন? এটা তো আপনার সাথেই তো হয়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে টর্ক। যখন আপনি ওপর দিকে ওঠেন, মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে যখন উঠছেন, তখন কি হয়, মাধ্যাকর্ষণ শক্তি আপনাকে টানে, যেটা আমরা ছোটোবেলায় পড়েছি, তাকে ভেদ করে সেই শক্তিকে মাধ্যাকর্ষণ শক্তিকে উপেক্ষা করে যখনই আপনি যেতে যাবেন, তখনই আপনাকে কসরত বেশি করতে হবে, সেটাই করতে হচ্ছে আপনাকে। তাহলে কী হচ্ছে, অটোমেটিক দেখবেন আপনার দেখবেন শরীরের প্রেশার, মানে পাতে সাইকেল চালানোর সময় পায়েতে যে প্রেশার দিচ্ছেন, সেই প্রেশারটা কিন্তু 1 গুণ থেকে 5 গুণ হয়ে গেছে আপনার 30 স্পিড রাখার পরে। কিন্তু তাও আপনি 30 স্পিড রাখতে পারবেন না, কারণ আপনার ওটা অলরেডি নেমে চলে আসবে 18, 20, 15তে নেমে চলে আসবে। আস্তে আস্তে যত উঠবেন ওপর দিকে, তত দেখবেন স্পিড নেমে আসছে, আপনার প্রেশার বেড়ে গেছে। কিন্তু আরপিএম, স্পিড মানে কি, আরপিএমের ফুল ফর্ম কী আছে, রেভলিউশন বা রোটেশন পার মিনিট। রেভলিউশন বা রোটেশন পার মিনিট। রোটেশন আরপিএম মিনস কি, একটা পিস্টন কতবার যাচ্ছে আসছে, কতবার উঠছে নামছে, 1 আরপিএম। গাড়িতে দেখবেন আরপিএমের কাঁটা আছে, গাড়িতে যখন দেখছেন যে আরপিএমের কাঁটা আছে, আরপিএমের কাঁটাটা কোথা থেকে থাকে, 1 থেকে 0, 1 থেকে 12, 13 এরম এই অনুযায়ী থাকে, 12 অবধি মনে হয় ম্যাক্সিমাম থাকে। তা দেখবেন নিচে একটা সার্টেন জায়গায় দেখবেন লেখা থাকে × 1000। তাহলে 1 আরপিএম মানে × 1000, মানে 1000 আরপিএম মানে হচ্ছে 1000 রোটেশন বা রেভলিউশন পার মিনিট। রোটেশন পার মিনিট মিনস হচ্ছে একটা পিস্টন 1 মিনিটে 1000 বার ঘুরছে, যেটাকে আমরা নর্মাল টিউনিংয়ের সময়, কার্বোরেটরের ক্ষেত্রে বলছি, নর্মাল টিউনিংয়ের সময় আমরা 1 সেট করে রাখি অন অ্যাভারেজ, কেউ 1.5 সেট করে রাখে, কেউ আবার 1.5 আর 1 মাঝখানে সেট করে। তো 1 মানে হচ্ছে গাড়িটা যখন আপনি স্টার্ট করলেন অ্যাজ এ নিউট্রাল পজিশন, সেটা গিয়ার দিয়ে আপনি নিউট্রাল করুন বা নিউট্রাল আলো জ্বালিয়ে মানে গিয়ারে নিউট্রাল করুন, সেটা আপনার ব্যাপার, মানে ক্লাচ টেনে নিউট্রাল করুন অথবা গিয়ার শিফটিং করে নিউট্রাল করে দিয়ে চালান, যাই করুন না কেন, মিনিটে কম বেশি করে, মানে ধরুন 2% বা 5% কম বেশি হয় হয়তো, মানে 1000-এর জায়গায় 998, 990 হয়, কি 1000-এর জায়গায় হয়তো 1010 কি 5 হয়। এই রেভলিউশনটাতে কিন্তু 1 আরপিএম মানে হচ্ছে এই আপ ডাউনটা হচ্ছে। এবার 1000 রেভলিউশন মানে কি, মানে পিস্টনে 4 4টে স্ট্রোক, তার মানে 4 রেভলিউশন। পিস্টনে 2বার ঘুরলো, মানে
আর একটা স্ট্রোক কমপ্লিট করলো, তার মানে 8টা রেভলিউশন। এরকম করে 1000 বার ও পার মিনিটে যায়। এবার এই বিষয়টা কিন্তু পুরোটাই কল্পনীয়। আমিও আপনাদেরকে বলবো, আপনারা যদি কোথাও ভিডিও টিডিও দেখেন, দেখবেন এই কথাটাই বলা হচ্ছে। তার একটাই কারণ, আপনি কিন্তু পিস্টনের ওঠানামা দেখতে পাবেন না। কারণ পিস্টন যে ব্লক বা আমাদের পিস্টন যে সিলিন্ডার, সেটা কিন্তু ভিজিয়েবল নয়, ইনভিজিয়েবল, মানে সেটা দেখা যায় না। আপনি কোনো কোনো ভিডিওতে দেখবেন যেটা দেখা যায়, তাতে দেখবেন পিস্টনটা উঠছে, মানে যদি দেখা সম্ভব হতো আপনি পিস্টন ওঠানামাটা দেখতে পেতেন না, শুধু দেখতেন কটা দাগ, বাস আর কিছু না। তো রেভলিউশন এটাকেই বলা হয়, আরপিএম। তো যেটা বলছিলাম, টিডিসি আর ভিডিসি যত বেশি হবে, তো যাতায়াতটা তো অনেকক্ষণ করতে হবে। যাতায়াত যখন অনেকক্ষণ করতে হবে, তো সময় তো বেশি লাগবেই, বিষয়টা তো এটাই। আর যা শর্ট ডিস্টেন্সকে তাড়াতাড়ি, মানে এই টিডিসি আর বিডিসি যদি এরম ছোটো ডিস্টেন্সের মধ্যে হয়, তাহলে তার যা সময় লাগবে, আর যা টিডিসি বিডিসি এত বড় হবে, তার কি সেম সময় লাগবে? লাগবে না। যা বুলেটের ক্ষেত্রে হয়, বা যেগুলো দামি দামি বাইকের ক্ষেত্রে, এদের দেখবেন স্পিড তুলতে টাইম লাগে, বিশেষ করে বুলেট। যার টিডিসি বিডিসি, বারবার বলছি, যার টিডিসি বিডিসি সবসময় হাই থাকবে, তার সেই গাড়ির কিন্তু টর্ক খুব হাই থাকবে। টর্ক মানে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে পিক আপ। আপনি বাজাজ পালসার বা এই টাইপের কোনো গাড়ি বলুন, প্যাশান, স্প্লেন্ডার, সিটি 100, শাইন এসপি, হোয়াট এভার, আপনি এই লেভেলের গাড়িগুলোকে নিয়ে যখনই আপনি ব্রিজের সমগতিতে উঠতে যাবেন না, ওই সাইকেলের উদাহরণটা যেরকম দিলাম, আপনি দেখবেন আপনার গিয়ার ও শিফটিং, মানে গিয়ারটাকে ডাউন করতে বলছে। আপনি 5th গিয়ার থেকেও যদি দূর থেকে যদি টানতে টানতে মনে করেন আমি একদম 5th গিয়ারই ব্রিজের মাথায় উঠে পড়বো, কোনো দিন সেটা আপনি পারবেন না। কারণ ও আস্তে আস্তে স্পিড ডাউন হবে, তার কারণ হচ্ছে টর্কটা বেড়ে যাচ্ছে। কারণ আপনাকে ডান হাত বেশি মোড়াতে হচ্ছে। ডান হাত বেশি মোড়ানো মানে আপনি প্যাডেল করছেন জোরে সাইকেলের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কী হয়, গিয়ারের যে শিফটিংটা আছে সেটা কিন্তু ম্যাচ হয় না। 5th গিয়ারে ও নিচ্ছে না, তখন কিন্তু আপনি ফার্স্ট গিয়ারে আপনাকে আনতেই হবে। কারণ হচ্ছে ফার্স্ট গিয়ারে কিন্তু টর্ক অলওয়েজ হাই থাকে, অলওয়েজ ফার্স্ট গিয়ারে। দেখবেন কোথাও ওঠার ক্ষেত্রে ফার্স্ট গিয়ারটাকে আপনি ইউজ করেন, আপনি 3rd গিয়ারে দিয়ে ওঠেন না, পারবেন না উঠতে। কারণ অত প্রেশার বা অত টর্ক নেবার ক্ষমতা কিন্তু 3rd গিয়ারে থাকে না, ফার্স্ট গিয়ারে দিয়ে থাকে। তার কারণও বলবো, গিয়ার বিষয়টাও পরে বুঝিয়ে দেবো আপনাদেরকে। কোনো সমস্যা যদি হয়, এতগুলো বলার কারণ হচ্ছে একটাই, ভেঙে 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 যদি আপনাদের কেউ বুঝিয়ে দেয় না, এবং জিনিসগুলো যদি আপনার সামনে যদি ছবির মতন ভাসে না, সেক্ষেত্রে দেখবেন আপনারা বুঝে যাবেন চট করে যে কী সমস্যাটা হতে পারে। আমি বলছি না আপনারা 100% ক্ষেত্রে সেটা পারবেন, মাঝে সাঝে তো পারবেন। অনেকেই তো আছেন যারা নাদান গাড়ির বিষয়ে, যারা গ্যারেজে গেলে গ্যারেজওয়ালা বলে দিল এটা সমস্যা আছে, আপনি বলে দিলেন হ্যাঁ এটাই সমস্যা আছে, করে দে তাহলে। সে ওই করে দিল, কিন্তু সে কী করলো আপনি জানেন না, সে কি আদৌ করলো? আপনার তো হয়তো ঠিকই ছিল, ও একটু মোছামুছি করে, একটু এদিক ওদিক করে, নাটফাট একটু টাইট করে দিয়ে আপনাকে ছেড়ে দিয়ে বললো দাদা করে দিয়েছি। কত হলো? 500 টাকা। কাজটা কটা কাজ ছিল? 50 টাকা। এটা হয়, গ্যারেজে হয়। সার্ভিস সেন্টার হামেশাই হচ্ছে, কারণ সার্ভিস সেন্টারে একটা পলিসি আছে। সার্ভিস সেন্টার কিন্তু রিপেয়ারে যায় না, সার্ভিস সেন্টারের পলিসি কিন্তু ইউজ অ্যান্ড থ্রো। ওকে, সার্ভিস সেন্টারের পলিসি কিন্তু পুরো ইউজ অ্যান্ড থ্রো। তো যাই হোক, পরে এগুলো আমরা আরও আলোচনা করবো ডিটেলসে। তো ভেঙে ভেঙে তো বোঝাবো আমি। তো টিডিসি বিডিসি অবধি বোঝালাম। তো টর্ক এইভাবে জেনারেট হয়। ইন্ট্রোডাকশান আজকের শুধু এইটুকুই, শুধু ইন্ট্রো, ব্যাস, আর কিছু নয়। কালকে বা নেক্সট ভিডিওতে আমি ডিটেলস দেবো। আমি পার্টিকুলারলি প্রত্যেক কটা চ্যাপ্টার, মানে ছোটো ছোটো, ধরুন কার্বোরেটর নিয়ে তো একদিন বকে লাভ নেই। আমি 30 মিনিট যেহেতু পার হয়ে গেছে, এটাকে আবার 33-34 মিনিট হয়ে গেছে, এটাকে এডিট করে 30 মিনিটের মধ্যে আনতে হবে। তো আমি এডিট করে হোক, সেটা দেখা যাবে, সেটা পরে ব্যাপার। তো আমি এইটুকুই আজকে বললাম আপনাদেরকে, যে পিস্টনের স্ট্রোক আমি একবার রিপিট করে দিই প্রত্যেক কটা 1 মিনিটের মধ্যে। পিস্টনের 4টে স্ট্রোক হয়: সাকশন, কম্প্রেশন, এক্সপ্যানশন, এক্সস্ট। এই 4টে। পিস্টনকে কন্ট্রোল করছে কে? ওপরে আছে তার